প্রথমেই জানাবো ধন্যবাদ কমেন্ট সেকশনে আপনাদের পছন্দের বইয়ের কথা জানানোর জন্য। আজ পড়ে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি উপন্যাস, কখনো কাছে কখনো দূরে। আজ পড়ে শোনাবো এর প্রথম পর্ব। আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন এবং অবশ্যই যে বন্ধুরা গল্প শুনতে ভালোবাসে সেই বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শুরু করছি কখনো কাছে কখনো দূরের প্রথম পর্ব। আমার কাছে একটা দূরবীন রয়েছে। দূরবীনটাকে নিয়ে আমি আমার মেজো ছেলের এই নতুন কেনা 3 তলার ফ্ল্যাটটায় পশ্চিমমুখ ছোট্ট ব্যালকনিতে বসে আছি। ওরা আমার বসার জন্য একটা বেতের চেয়ার দিয়ে গেছে। চেয়ারটা ভারী সুন্দর, শৌখিন। তা সুন্দর না হলে এই ছিমছাম সুন্দর ফ্ল্যাটটিতে মানাবে কেন? এখন সকাল, তাই পশ্চিমের ব্যালকনিটা বেশ উত্তাপহীন। পূব দিকেরটায় এখনই বেশ কিছু রোদ এসে গেছে। বৈশাখের সকাল তো। এখন অবশ্য আর কেউ বৈশাখের সকাল বলে না, বলে এপ্রিলের। তা যাকে বলায় কি আসে যায়। এই এপ্রিলের সকালেও তো বৈশাখী বাতাসে লুটোপুটি খেলা, ঠিক যেমনটি দেখা যাচ্ছে দূরবীনের কাচের মধ্য দিয়ে ওই অনেক দূরটায়। আমার মেজো ছেলের এই ফ্ল্যাটটা একদম নতুন পাড়ায়। ওর ব্লকটার পরেই এখনো বেশ খানিকটা ছাড়া জমি পড়ে রয়েছে। বেশি দিন থাকবে না অবশ্যই, কারণ ধারে কাছে বেশ কিছু বালি আর পাথরকুচি ঢালা রয়েছে, যেটা অদূর ভবিষ্যতের সংকেতবাহী। তা হোক, এখন ওই খোলা জমিটা এই ব্লকটাকে অনেকখানি বাতাসের দাক্ষিণ্য ভোগ করতে দিচ্ছে আরো মহার্ঘ একটি জিনিসও। জিনিস? সৌভাগ্যকে কি জিনিস বলা যায়? আমরা যে কোনো কিছুকে বোঝাতে জিনিসই বলতে অভ্যস্ত। জিনিসটা হচ্ছে হঠাৎ হঠাৎ বাতাসে ভেসে আসা খুব পরিচিত আর প্রিয় একটি সৌরভের। ওই জমিটার অনেকগুলো হাত মেলে থাকা একটা কাঠ চাপা গাছ আছে, আর আছে একটা নিম গাছ। কাঠ চাপা গাছের ফুল আর নিম গাছের ফুল কি চিরকাল একই সময় ফোটে? তা না ফুটলে এই নিমগুলো আর কাঠ চাপার মিলেমিশে গন্ধটা কেন দূরবীনের ওপারটার বাতাসও ভেসে বেড়াচ্ছে? দূরবীনের কাচের ছায়ায় যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে ওই গন্ধ আর ওই বৈশাখী সকালের হাওয়া কেমন একাকার হয়ে যাচ্ছে। আমার এই দূরবীনটা একটু গড়বড়ে, কখনো মনে হয় বেশ পাওয়ারফুল, কখনো কেমন ছায়া ছায়া। আমি ওর কাজটাকে একটু মুছে নিচ্ছিলাম, তখন আমার মেজো ছেলের বউ 1 কাপ চা আর 2টো বিস্কিট নিয়ে এলো। এটা অবশ্য ব্রেকফাস্ট নয়, এমনি ফার্স্ট টি। ব্রেকফাস্টটা খানিক পরে হবে। এখন ওদের কাজের মেয়ে বৌদিদির কাজে সাহায্যের হাত লাগবে। আমার মেজো ছেলের বউ বেশ করিতকর্মা মেয়ে। প্রায় প্রতিদিন সকালের এই ব্রেকফাস্টে কিছু না কিছু নতুন খাবার বানাবে, সেসব টেবিলে ধরে দেবে সুন্দর করে সাজিয়ে। তখন আমাকে উঠে গিয়ে টেবিলে বসতে হবে। আমার মেজো ছেলে তখন বলতে শুরু করবে, বাবলি এটা বেশ সুন্দর বানায়, বাবলি এটা খুব টেস্টফুল হয়েছে। আমার মেজো ছেলের বউয়ের নাম ধূপছায়া, তবে আমার ছেলে বাবলি বলে ডাকে। কারণে অকারণেই ডাকে, যেন নামটাকে নিয়ে লোফালুফি করে। শুনে মনে হয় যেন ডাকার সুখেই ডাকা। নামটি বৌমার বাপের বাড়ির ডাকনাম। আমার মেজো ছেলে প্রবুদ্ধ সেটাকে এই বাড়িতে নিয়ে এসে চালু করে ফেলেছে। আমার বড় ছেলে, বড় বউ যখন ছুটিতে কলকাতা আসে, তারাও বাবলিই ডাকে। বলে, বাবা ধূপছায়া বলে আবার ডাকা যায় নাকি? ওসব নাম হচ্ছে ব্যাংক লকারে তুলে রাখার মতো, বিশেষ উপলক্ষ ছাড়া একটুখানিও ব্যবহার করতে হয় না।
এদের সঙ্গে আমার বড় ছেলে বড় বৌমা বুদ্ধ আর তিস্তার বেশ ভালো সম্পর্ক। যখনই আসে চারজনে মিলে হইচই, বেড়ানো, থিয়েটার, সিনেমা দেখা, আমোদ আহ্লাদ, খানাপিনায় ওদের ছুটির দিন কাটে উৎসব তুল্য করে তোলে। অবশ্য ভাইয়ে ভাইয়ে এই ভালোবাসাটি ওদের দুই জায়ে জায়ে ভাব আছে বলেই সম্পর্ক ভালো রেখেছে ওই বউ দুজনই। ওরা ভালো না রাখতে চাইলে শুধু ভাইয়ে ভাইয়ে চাইলে সেটা রাখতে পারত কি? মনে হয় না। ছেলেদের যে নিজস্ব সত্তা আছে তা তো দেখে মনে হয় না। তুমি যা বলাও আমি বলি তাই, তুমি যা করাও আমি করি তাই ভাব। এটা অবশ্য আমি আগে ঠিক বুঝতে পারতাম না। কল্যাণী একদিন বলেছিল হেসে হেসে, আর বলেছিল বলতেই হবে আমাদের ভাগ্য ভালো, তাই ওদের যায় যায় সুসম্পর্ক। এরপর আবার ছোটটি এলে কি হয় কে জানে। তার অবশ্য এখনো দেরি আছে। তবে আমার বড় ছেলে বউ আমার মেজো ছেলের এই নতুন ফ্ল্যাটটা দেখেনি। শেষ যেবার এসেছিল সেই আমাদের রিচি রোডের পুরনো ভাড়াটে বাড়িতেই সবাই মিলে একসঙ্গে থেকে গেছে। সে বাড়িটা অবশ্য ছোট নয়, সকলেরই কুলিয়ে যায়। অনেকদিন আগের আমলের ভাড়া তো, তাই এখনো রিচি রোডের মতো অভিজাত জায়গাতে আমার মতো লোকেরা থাকতে পারা যাচ্ছে। কিন্তু সকলের কুলিয়ে যাওয়াই তো শেষ কথা নয়। তাই আমার মেজো ছেলে নতুন পাড়ায় এই ফ্ল্যাটটিকে কিনেছে। এই ফ্ল্যাটটি কেনার খবরে খুব খুশি হয়ে তিস্তা চিঠি দিয়েছিল বাবলিকে, অবশ্য তার সঙ্গে ওর শাশুড়িকেও। চিঠিপত্র যা দেবার ওই বড় বৌমাই দেয়। বুদ্ধ চিঠিপত্রদের ধারে কাছেও নেই। চিঠি লেখালেখি নাকি বুদ্ধর বাঘ। তো কিছুদিন পরে বাবলিকে চিঠি দিয়েছিল তিস্তা। লিখেছিল দেখো কাণ্ড, অফিস থেকে হঠাৎ দুম করে আমায় কিনা এই ত্রিচুর থেকে একেবারে শ্রীলঙ্কায় বদলি করে দিল। প্রমোশনটা অবশ্য দারুণ, তবে ভেবে খারাপ লাগছে যাবার আগে একবার কলকাতাটা ঘুরে আসার টাইম হলো না। তোদের নতুন ফ্ল্যাটটা নতুন থাকতে থাকতে দেখা হলো না। ভাব একেবারে লঙ্কাপুরীতে। অশোক বনে সীতার অবস্থা, নেহাত রামচন্দ্র সাথে তাই রক্ষে। আমার মা অবশ্য বলেছে একবার ঘুরে আসবে। আমার ছোট বোন বলেছে লঙ্কা জায়গাটাকে একবার দেখে চক্ষু সার্থক করে নেবে। তবে আমাদের এই বাড়ির মাকে বাবাকে যে দুদিনের জন্য নড়ানো যাবে এমন আশা নেই। এই তো ত্রিচুরে এই ৩ বছরের একবারও এলো না। এত সংসার বাতিক, বাবা। কল্যাণীকে সংসার বাতিক বলে ঠাট্টা তার ছেলেরাও করে। এই যে আমার মেজো ছেলের এই নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের সময় ও আমাদের এখানে নিয়ে এলো। বলেছিল তো দিন কতক থাকতে, কিন্তু থাকলো কই। নিয়ম রক্ষা ৩ দিন ৩ রাত থেকে ছোট ছেলে তথাগতকে নিয়ে কেটে পড়ল। রিচি রোডের সেই বাড়িটা যেন কল্যাণীর অভাবে কাঁদতে বসেছিল। আসলে ওইটাকেও নিজের জায়গা ভাবে। আমাকে বলল তুমি থাকো না কিছুদিন, তোমারও 2 দিন আমার বাক্য জ্বালা থেকে রেহাই পেয়ে হাড় জুড়োবে, ওদেরও ভালো লাগবে। এই রকমই বাঘভঙ্গিমা কল্যাণীর। তো আমি নিজেই গেছি আজ দিন কুড়ি হলো। সত্যি বলতে একটু চক্ষু লজ্জার দায়ী থাকার সিদ্ধান্তটা নিয়েছিলাম। ওরা এত আগ্রহ দেখাচ্ছে, অথচ আমরা সবাই মিলে চলে যাব, ভালো দেখায়। আমার ছোট ছেলে না হয় কলেজের ছুতো, আর তার মায়ের ছুতো ছোট ছেলের ভাত জল করার, কিন্তু আমি রিটায়ার্ড মানুষ, আমার কি ছুতো আছে? তা আমার এখানে ভালোই লাগছে, বেশ খোলামেলা। সেই অনেক আগে আমার প্রথম যখন রিচি রোডে গিয়ে বাসা বেঁধেছিলাম, তখন সেখানটা যেমন খোলামেলা ছিল, এখন আর সে পাড়ায় আলপিন ঢোকাবার ঠাঁই নেই। এই ম্যাডেক্স পার্কটা আছে তাই ফুসফুসে একটু হাওয়া বয়,
আমার ছোট ছেলে অবশ্য বলেছিল মায়ের চলে আসার কি দরকার, আমার একার ব্যাপার, সুবোধদাই তোফা ম্যানেজ করতে পারবে। কিন্তু কল্যাণীর ওই বুড়ো বয়সের কোলের ছেলেটিকে নিয়ে একটু বাড়াবাড়ি আছে। যে ছেলে আরেকটা বছর পরই ডাক্তার হয়ে বেরোবে তাকেই উঠতে বসতে স্বাস্থ্যবিধি শেখায় কল্যাণী। বুড়ো বয়সেই বলা চলে, প্রভুতর থেকে পুরো 10 বছরের ছোট তথাগত। যখন সম্ভাবনা তখন কল্যাণী একেবারে লজ্জায় লজ্জাবতী লতা, বড় মেজ ছেলেদের সামনে যেন মুখ তুলতেই পারে না। আর সেই সম্ভাবনা যখন মূর্তি নিয়ে দেখা দিল তখন, সত্যি বলতে তখন এত বাড়াবাড়ি যত্ন যে আমারই মনে হয়েছে কল্যাণী যেন ছেলে নিয়ে একটু বেশি আদিক্ষেতা করছে। মাঝে মাঝে মনে হয়েছে এটা কি কল্যাণীর পূর্ব মনোভাবের প্রতিক্রিয়া? এই 10 বছর পর তৃতীয় সন্তানের আগমন সূচনা কি ও ভীষণভাবে অবাঞ্ছিত মনে করছিল এবং তার জন্য কিছু ভয়ঙ্কর প্রার্থনা জানিয়েছিল ভগবানের কাছে? কি জানি, সেটা ভগবানই জানেন। তবে ওর ওই সদ্যজাতটিকে নিয়ে হারানিধি তুল্য ব্যবহার দেখলে মাঝে মাঝে আমার সেই রকম একটা সন্দেহ হতো। একটু লজ্জা লজ্জা ভাব আমারও যে হয়নি, কিন্তু কি আর করা যাবে, হঠাৎ একটা ফাঁস জড়িয়ে ফেলাই হয়েছে যখন, মেনে নেওয়া ছাড়া গতি কি? আমার মেজ ছেলের জন্য কখনো বাহন রাখার ব্যবস্থা হয়নি, সে কথা মনেও পড়েনি আমাদের। 3 বছরের ছোট বড় দুটো ছেলেকে নিয়ে কল্যাণী সংসারকে সর্বতোভাবে ম্যানেজ করেছে। অথচ ছোট ছেলের সময় ধরে বসলো একটা ছোট ছেলে টেলে খোঁজো, আমি সবসময় চোখ রাখতে পারি না। তা তখন খোঁজ টোজ করলে এরকম 1-8টা হাফ প্যান্ট পরা ছেলে জুটত বাচ্চা কাচ্চাকে ধরতে। এখন এ দৃশ্য ভাবাই যায় না। এখন তো পুরনো নাম নেই, এখন কাজের লোক। তো সেই কাজের লোক মানেই প্রমীলা কুলের একটি। তখন সুবোধকে পাওয়া গিয়েছিল, তথবধি রয়ে গেছে সুবোধ, ছোটদাবাবুর গার্জেন এবং ভৃত্য উভয় ভূমিকায়। তবু কল্যাণী তার মেজ ছেলের এই নতুন কেনা সুন্দর ফ্ল্যাটটায় 3 দিনের বেশি থাকতে চাইল না। ওর ওই চক্ষু লজ্জাবিহীন কাজের পরিপ্রেক্ষিতেই আমার এই থাকা। আমার মন্দ লাগছে না, এখনো এখানে একটু নিভৃতি আছে। যেটুকুর দাক্ষিণে হঠাৎ হঠাৎ দূরবীনটা বন্ধ বাক্স থেকে বেরিয়ে পড়ে আমারই বারান্দাটায় বসিয়ে রাখতে চায়। এই বারান্দাটা সত্যিই বেশ সুন্দর। এখান থেকে ওই কাঠ চাপা আর নিম গাছটা চোখে পড়ে। আর ভোরবেলা যে হঠাৎ হঠাৎ একটা চেনা চেনা পাখির ডাক কানে আসে, সে বোধ হয় এই দিক থেকেই। হ্যাঁ, ওই ডাকগুলো যেন চেনা চেনা। তবে চেনা শব্দের থেকেও চেনা গন্ধ বেশি শক্তিশালী। ও এক নিমেষে বহু বহু দূরের পথ পার করে নিয়ে গিয়ে সেই গন্ধটার মূল কেন্দ্রে গিয়ে আছড়ে ফেলতে পারে। বহু দূরের পথই, কে জানে কত যোজন। সেই পথের ওপারে ওই চাপা আর নিমের গন্ধবাহী বাতাসে আমি একটা ছোট ছেলেকে দেখতে পেতাম। ছেলেটার খালি গা, পরনে একটা ছোট্ট ধুতি মালকোচা দিয়ে পরানো। তবু তার 68টি ঢিলে হয়ে যাওয়া ধুতিটা ওই ছেলেটার কোমরটাকে ঘিরে আটকে থাকতে চাইছে না, খসে পড়তে চাইছে। ছেলেটা এক হাতে তাকে পেটের উপর ধরে রাখার বৃথা চেষ্টা করতে করতে কখন একসময় চেষ্টার হার মানল খেয়াল করল না। ছেলেটা সেই দিগম্বর অবস্থায় বিস্ফারিত দৃষ্টিতে সামনের দৃশ্যটার দিকে তাকিয়ে আছে। এসব কি? এসব কেন? এসব কখন হলো? মানেটা কি এর? কখন যেন সেই সন্ধেবেলায় ঠাকুমার কাছে আরও কতকজনদের সঙ্গে শুয়ে ঘুমিয়ে পড়েছিল।
তারপর কে কখন তাকে তুলে এনে মায়ের ঘরে শুয়ে দিয়ে গিয়েছিল কে জানে। রাতে কখন যেন একবার আবছা আবছা জেগে হাত বুলিয়ে দেখেছিল বিছানায় তার দুদিকে দুজন, মা বাবা, আরামে শান্তিতে নিশ্চিন্তে সে আবছা জায়গাটা আবার গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে প্রচণ্ড একটা চেঁচামেচি। ঘর অন্ধকার, দুদিকে হাত বুলিয়ে কাউকে পেল না। ভয়ে কাটা হয়ে মা বলে চেঁচিয়ে উঠতে গেল, গলা দিয়ে শব্দ বেরোল না। অথচ ঘরের বাইরে কি ভীষণ চেঁচামেচি। অনেকে মিলে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে নাকি, না রাত্রিরে যেমন একসঙ্গে অনেক শিয়াল ডেকে ওঠে, অনেক কুকুর ডাকতে থাকে, শুনে ভয়ে শরীর হিম হয়ে যায়, আর তখন সাট্টে পাট্টে মাকে জড়িয়ে ধরে মার শরীরের কোনখানে মুখ গুজে রাখে, সেই রকম ঘটছে এখন। কিন্তু এখন মা কোথায়? পুরো বিছানাটা দুদিকে খালি। বালিশে মুখ গুজে মনে মনে চেঁচাতে লাগলো ছেলেটা, মা মা তুমি কোথায়? বাবা তুমি কোথায়? ওইসব শব্দে আমার ভীষণ ভয় করছে, বুঝতে পারছো না? আমায় একলা ফেলে তোমরা উঠে গেল কেন? মনে মনে চেঁচাতে চেঁচাতে হঠাৎ জোরে চেঁচিয়ে উঠল ছেলেটা বিকটভাবে। তখন কে যেন এসে ভেজানো দরজাটা ঠেলে ঘরে এলো। কে কে জানে? ছেলেটা তো তখনও পর্যন্ত চোখ খোলেনি। হঠাৎ খুলে ফেলে দেখল খোলা দরজার ওপারে সকাল হয়ে যাওয়া আলো। সকালের আলোয় ছেলেটা ধর্মড় করে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে এলো পরনের ধুতিটা ধরে। একসময় ছেড়ে গেল সেটা। তার বিস্ময় বিস্ফারিত চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য। ঘরের সামনে উঁচু দাওয়ার নিচে, যেখানটাকে সবাই উঠান বলে, যেখানে বৃষ্টির দিন ছাড়া সবসময় দুখানা ফাটা চটা ডাউস ডাউস চৌকি পাতা থাকে, আর সকলের সব কাজ চলে তার উপর। হ্যাঁ, ছেলেটা তো দেখে সকালবেলা ঠাকুরদা ওখানে বসে বসে তামাক খায়, আর ঠাকুরদার কাছে কত সব লোক আসে। খানিক পরে বড় জ্যাঠা মেজো জ্যাঠাও এসে বসে। কিসের যে সব কথা হয়। তার মধ্যেই আবার আর একটা চৌকির উপর মহামায়া পিসি বাড়ির সব ছোট ছেলে মেয়েদের জন্য ছোট ছোট চুপড়ি করে মুড়ি মুড়কি রাখে, আর পিসি এসে একটা থালায় অনেকগুলো নাড়ু আর কিছু কাটা ফল এনে ধরে দেয়। তার মানে ঠাকুরদার ঠাকুর ঘরের পুজো টুজোর কাজ সারা হয়ে গেছে। এগুলো ঠাকুরের পেশাদ। সঙ্গে সঙ্গে বড় জেঠি একটা বড় ঘটি ভরে বিচ্ছিরি তেতো তেতো কি একটা জল আনে, আর সব ছেলে মেয়েগুলোকে হা করতে বলে, আর একটা ছোট্ট গেলাসে সেই ঘটির থেকে জল নিয়ে সকলের সেই হায়ে খানিকটা করে ঢেলে দেয়। সবাই আ আ কি বিচ্ছিরি তেতো বলে হাঁক পাক করে ওঠে। তখন দেখা যায় মহামায়া পিসি একধামি ভিজে ছোলা নিয়ে এসে গেছে। তাই থেকে মুঠো মুঠো এক একজন নিপীড়িততর মুঠোয় চালান করে। ওই তেতো জলটা গেলার পুরস্কারই ছোলা ভেজে, তারপর পেশাদ আর মুড়ি মুড়কি। এবার পরে কখন ওই চৌকি দুটোয় জল ঢেলে পরিশুদ্ধ করা হয়ে যায়, ঠাকুমা এসে বসেন কুটনোর ঝুড়ি নিয়ে। আশেপাশে জেঠিরা, পিসি, মহামায়া পিসি, ওর উপরই কুটনো গোটা হয়। শীতের সময় রোদ পোহানো হয়। আবার কখনো কখনো গঙ্গা জল নাকি ছিটিয়ে কুলোয় করে বড়ি দেওয়া হয়। ওখানে আবার যত রাজ্যের মেয়েদের চুলও বাঁধা হয়। আবার সন্ধ্যের পর যখন হাওয়া বয়, আর সেই হাওয়ার সঙ্গে কিরকম সব ফুলের পাতার গন্ধ ভেসে আসে, তখন আবার চৌকি দুটো জুড়ে বাবার, জ্যাঠাইমশাই আর ঠাকুরদার গল্পের আসর বসে। দালানের মধ্যে তখন
বাড়ির ওই ছোট ছেলে মেয়েগুলোকে ভাত খেতে বসানো হয়। দু একজন নিজে নিজে আলাদা খায়, বাকি সকলকে পিসি কি মেজ জেঠি একখানা বড় থালায় ভাত মেখে বড় বড় গরস করে খাইয়ে দেয়। আর একটু এদিক ওদিক করলেই চাপা গলায় শাসায়, খবরদার, একদম টু শব্দ করবে না, দেখছো না সামনে কারা রয়েছেন। যেদিন চাঁদের আলো থাকে সেদিন বোঝা যায় কারা রয়েছেন, কিন্তু যেদিন চাঁদের আলো থাকে না সেদিন শুধু এক একটা ছায়া দেখতে পাওয়া যায়। খোলা উঠানের উপর ওই ছায়াদের দেখলে ছেলেদের কেমন গা শিরশির করে। ওদের আর তখন ঠাকুরদা কি জ্যাঠা কি বাবা মনে হয় না, মনে হয় ভূত। ভয়ে ওই খোলা দরজার দিকে তাকায় না সে। কিন্তু সেদিন তখন ছায়া ছায়া অন্ধকার তো নয়, চাঁদের আলোর বদলে সূর্যের আলো এসে পড়েছে উঠোনটায়। তবু ছেলেটার গা শিরশির করে ওঠে কেন? উঠোনে পাতা সে চৌকি দুটো কোথায় গেল? দেখা যাচ্ছে না তো, দেখাই বা যাবে কি করে? উঠোনটা ভরে কত কত লোক যে। এরা কে? এরা সবাই এখানে এসে দাঁড়িয়েছে কেন? ঠেলাঠেলি করে কি দেখতে চাইছে? ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কি দেখতে চাইছে? ওই উঠোনটাতেই যে একটা তুলসী মন্দির আছে, সেখানে ঠাকুমা, পিসিমা, মা, জেঠিমারা, এমনকি দিদিরাও সন্ধেবেলা হাত জোর করে গলায় আঁচল দিয়ে প্রণাম করে, প্রদীপ জ্বেলে দেয় আর বিড়বিড় করে বলে, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার তলায় দিলাম আলো, অন্তিমকালে করো ভালো, তোমার তলায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। অন্তিমকাল তো জানে না ছেলেটা, তবু রোজ কেবলই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তো সেই তুলসী গাছটার তলার কাছে একটা লোক মাদুর পেতে ঘুমোচ্ছে কেন? আর যেন তাকে দেখতেই সবাই ভিড় করছে। লোকটা কে? ওখানে ঘুমোচ্ছে কেন? রাতে খুব গরম হচ্ছিল? বেশি গরম হলে তো সবাই উঠোনে শোয়, কিন্তু সে তো চৌকিতে, কিংবা রামভজনদের বাড়ির মতন দড়ি টানাটানি চারপাইতে। এমন বিচ্ছিরি করে মাটিতে কেন? কে ও? মানুষের দেয়ালের আড়াল থেকে কিছুতেই দেখতে পাচ্ছে না ছেলেটা লোকটা কে। তাছাড়া যে ঘুমোচ্ছে তার গাটা একটা সাদা চাদরে ঢাকা। বড় জ্যাঠাকে দেখতে পাচ্ছে ওই ঘুমোনো লোকটার পাশে কিরকম গোজা মতো হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, আর লোকটার মাথার কাছে ঠাকুরদা পুজোর ঘরে বসে থাকার মতো চোখ বুজে চৌকো হয়ে বসে আছে পিঠ সোজা করে। ছেলেটার হঠাৎ মনে হলো লোকটা বোধহয় ঘুমোচ্ছে না, বোধহয় মরে গেছে। একেই কি তাহলে অন্তিমকাল বলে? তাই তুলসী গাছের তলায় শুয়েছে। তুলসী গাছ ওর ভালো করবে বলে? কি ভালো করবে? মরে গেলে কি আর তার ভালো হয়? আশ্চর্য, ছেলেটা তো তার আগে কখনো মরা দেখেনি, তবু কি করে কথাটা তার মনের মধ্যে এসে গেল? ঠিক ঠিক, লোকটা মরে গেছে, আর তাই ঠাকুমা, পিসি আরো সবাই এমন গলা চিরে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে। ছেলেটা দাওয়া থেকে নেমে ওখানে যেতে পারছে না, কারণ অনেকগুলো সিঁড়ি নেমে উঠোনে নামতে হয়, আর সেই সিঁড়িগুলি জুড়েই গাদা গাদা লোক বসে আছে। হঠাৎ এত লোক এলো কোথা থেকে? সত্যনারায়ণ পুজোর দিন অনেক লোক আসে দেখেছে ছেলেটা, কিন্তু সে তো সন্ধেবেলা, এখন কি পুজো? ভারী ব্যাকুলতা আসছে, তবু অবাক চোখে দাঁড়িয়ে আছে। মাই বা গেল কোথায় বোঝা যাচ্ছে না। রান্নাঘরের সামনের দালানে
কতজনই ঘোমটা দিয়ে বসে রয়েছে, তার মধ্যে কে তার মা কি করে বুঝবে? আসলে একমাত্র রাত্রিরের অন্ধকারে নির্ঝুম ঘুমের মধ্যে হাত বাড়িয়ে আর বিছানায় হাত বুলিয়ে বুলিয়ে মা নামের ভালোবাসাটিকে অনুভব পায় ছেলেটা। তখন বুঝতে পারে মা বলে একটা খুব নিজস্ব জিনিস আছে তার। কিন্তু দিনের বেলা সেই অনুভূতিটাকে আর খুঁজে পায় না। ওই রান্নাঘর, ভাড়ার ঘর, খাবার ঘরের চৌহদ্দির মধ্যে ঘোমটা দিয়ে ঘুরে বেড়ানো সকলেই যেন এক হয়ে যায়। মা, পিসি, জেঠিরা, বরং বেশি সজীব সতেজ মহামায়া পিসি। তা এখন যে মহামায়া পিসিকেও দেখতে পাচ্ছে না। হঠাৎ একটা অসহায়তায় অনুভূতি যেন ছেলেটাকে ঝাঁকুনি দিয়ে উঠল, আর সেই ঝাঁকুনিতে সে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল, পরিত্রাহী চিৎকার। এতক্ষণকার আজানিত রহস্যময়তায় যেন ওই ছোট্ট ছেলেটার গলা টিপে ধরে রেখেছিল। এই চিৎকার সেই দম আটকানো যন্ত্রণাটার বহিঃপ্রকাশ। এই চিৎকারে মহামায়া পিসি ছুটে এলো, ওকে কোলে তুলে নিয়ে নিজেই হু হু করে কেঁদে উঠল। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে উঠল, ও কে? ওখানে শুয়ে কেন? আমার ভয় করছে। কিন্তু ছেলেটা নিজেকে, কত বয়স ছিল তখন ছেলেটার? আর তার প্রশ্নের উত্তরটাই বা কি? হ্যাঁ, এইসব প্রশ্নের উত্তর মিলেছিল। পরে পাঁচজনের মুখে মুখে বারবার শুনতে শুনতে স্মৃতির শিকড়টা পোক্তা হয়ে যায়। ছেলেটার বয়স তখন 4.5, আর ওই ছেলেটা নাকি আমি। কি হাস্যকর কথা! ওই হা হা করে কাঁদতে থাকা ছেলেটা কি না আমি, যে আমি আমার মেজো ছেলের নতুন ফ্ল্যাটের পশ্চিমমুখী বারান্দায় ওই সকালবেলা চাপা আর নিম ফুলের মিশ্রিত সৌরভে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। তার মানে ওই 4.5 বছরের ছেলেটার এই লম্বা চওড়া নামটা নরনারায়ণ চৌধুরী, আর ওই অচ্ছুত জায়গায় শুয়ে থাকা লোকটা ওই ছেলেটার বাবা। বাবা! আমার মেজো ছেলের বউ বাবলি এসে ডেকে উঠল, ভারী কোমল সুরেলা গলা। গলার স্বরেও যে এমন মসৃণতা থাকতে পারে তাই ডাকটি না শুনলে হয়তো জানতেই পারতাম না। আমি দূরবীনটা নামিয়ে রেখে ওর দিকে তাকিয়ে দেখলাম। ওর এখনো স্নান হয়নি, খোপা তো বাঁধে না, এবং বাঁশি বেনিটা পিঠে পড়া আছে। কপালের ওপর ঝুরো ঝুরো চুল হাওয়ায় ওড়াউড়ি করছে। ও একটা হালকা বেগুনি রঙা শাড়ি পরে রয়েছে, শাড়িটার পাড় নেই। ওর মুখে এখনো যেন বালিকার লাবণ্য। ওকে যেন ওই বাবলি ডাকটাই ভালো মানায়, তবে আমি বৌমাই বলি, ওটাই আমার পছন্দ। নাম ধরে তো সবাইকে ডাকা যায়, পাড়ার মেয়েটা থেকে কাজের মেয়েটাকে পর্যন্ত। বৌমার কাউকে বলতে পারা যায়? সেখানেই তো বিশেষত্ব, আর সেইখানেই তো মর্যাদা। অবশ্য আমার ছেলেরা এই কথায় হাসে, বলে আমি এখনো গাইয়া আছি। তা বোধ হয় আছি। তা ওই মেয়েটার দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হলো, কেন আচ্ছা, এই মেয়েটা যদি একখানা সাদা খোলের লাল পাড় শাড়ি পরে ঘোমটায় মুখ ঢেকে ঘুরে বেড়াতো, ওকে কি এমন বালিকা বালিকা দেখাতো? বোধ হয় দেখাতো না। না দেখালে গিন্নিদের দঙ্গুলি মিশে যেত কি করে? আলাদা করে চেনা যেত না তো? নাকি হয়তো দেখাতো বালিকা বালিকা, বোঝা যেত না। মুখটা তো ঘোমটার আড়ালে ঢাকা থাকতো। ঘোমটা বিদে হওয়ায় মেয়েদের মুখের রেখা টেখাগুলো পড়তে পারা যায় এখন। এটা একটা মস্ত সুবিধে। বাবলি অথবা ধূপছায়া অথবা মেজো বৌমা একটু কুণ্ঠিত হাসি হেসে বলল, এখানে খবরের কাগজওয়ালা তো দেরিতে আসে, আপনার নিশ্চয়ই খুব খারাপ লাগে। বরাবর তো সকালবেলা কাগজটা নিয়েই বসাই আপনার অভ্যেস।
কথাটা সত্যি। সকালবেলা চায়ের নেশার থেকেও বোধহয় বেশি আমার কাগজের নেশা। ও তা জানে। দেখেছ তো অনেকগুলো দিন ওখানে রিচি রোডের পাড়ায় খুব ভোরেই রোল পাকানো কাগজ দুখানা দোতলার বারান্দায় ঠক করে এসে পড়ত। এখানে নতুন পাড়ায় একমাত্র পুরুষদের অফিস যাওয়ার বাচ্চাদের স্কুল যাওয়া ছাড়া টাইম মাফিক কিছুই হয় না। সবই যেন গয়ঙ্গচ্ছ। বাসন মাজনি আসে কত বেলায়, কাগজওয়ালাও আসে আরও বেলায়। তা সে যাই হোক, এতে বাবলির এমন কুণ্ঠিত হবার কি আছে? মনে মনে ক্রমশ আমিও দেখেছি ওকে বাবলি বলতে শুরু করে ফেলেছি। কই, ওখানে দৈবাত কোনো বৃষ্টি বাদলের সকালে কাগজ আসতে দেরি হলে আমার যে খারাপ লাগছে এই কথা তো ওকে ভাবতে দেখিনি। বরং আমার ছেলেরা দেরির জন্য আমার ছটফটানি দেখে আমার নেশা নিয়ে হাসাহাসি করেছে ওদের মায়ের সঙ্গে। অথচ এখানেও অনুভব করেছে কাগজ আসতে দেরি হয় আমার খারাপ লাগছে। তার মানে মেয়েটির সৌজন্যবোধটি বেশ বেশি। এ বাড়িটা যে ওর, আর নারায়ণ চৌধুরী যে এ বাড়ির অতিথি, তা বুঝে ফেলেই অতিথির অসুবিধায় কুণ্ঠিত হচ্ছে। কিন্তু আমার কি খারাপ লাগছে? কই, এই অন্য একটা পরিবেশে আমার নেশাটা যেন ফিকে মেরে গেছে। আমি সকালবেলা এদেরই ছায়া ছায়া শান্ত স্নিগ্ধ পশ্চিমমুখী বারান্দাটায় এসে বসলেই ওই গন্ধটা পাই, ওই নিম ফুল আর চাপা ফুল মেশা গন্ধ। আমি কোথায় যেন তলিয়ে যাই। তো সে কথা তো আর বলা যায় না বাবলিকে। তাই বলে উঠি, না না, মোটেই আমার কিছু খারাপ লাগে না, মনেও পড়ছে না। জায়গা বদল করে দেখছি নেশাটা কেটে গেছে। নেশাখোর লোকদের এই দাওয়াইটা বাতলে দিলে হয়। বাবলি হেসে ওঠে, ভারী সুন্দর নরম আর সংযত হাসি। হেসে বলে, তাতে স্থায়ী উপকার হয় এমন গ্যারান্টি তো দিতে পারবেন না। আবার নিজস্ব জায়গায় ফিরে গেলেই হয়তো যে কে সেই হবে। নারায়ণ চৌধুরীকেও অবশ্য একটু হাসতে হলো। তা যা বলেছ, নিজস্ব জায়গাতেই মানুষের আসল স্বভাবটি ধরা পড়ে। চায়ের টেবিলে এসে বসতেই আমার মেজ ছেলে প্রবুদ্ধ, যেটা ডাক নামে কেমন করে প্রভু হয়ে গেছে, হেসে সেও বলে উঠল, বাবা তুমি ভোরে ভোরে ওঠো বটে, কিন্তু ভোরের হাওয়ায় দিব্যি একখানা ঘুমিয়ে নাও দেখি। ঘুমোয় কি বলো? আহা, সে কি, তুমি নিজে বুঝতে পারো না? ঘুমো তো ঝিমো, দেখেছি আমি উকি মেরে। আবার হেসে ওঠে। জঙ্গিপুরের চৌধুরী বাড়িতে বাপ জ্যাঠা কাকাকে কখনো তুমি করে কথা বলার রেওয়াজ ছিল না। এরা মানে কল্যাণীর পুত্ররা সেটা চালু করেছে। কল্যাণেরই ইচ্ছায় বলেছে, বাপকেও আপনি বলা শুনলে কেমন যেন লাগে, যেন পর পর দূর দূর, যেন দূর সম্পর্কের আত্মীয়। না বাপু, ওদের আমি মা বাপকে আপনি ডাকাতে শেখাবো না। তা সত্যি বলতে মাকেও আপনি বলতে শুনেছি ওই জঙ্গিপুরে। জ্যাঠারা ঠাকুমাকে আপনি বলতেন। হ্যাঁ, 5 জনের সাক্ষ্য সাবুদে সেই বাচ্চা ছেলেটাকেই আমি বলে মেনে নিতে হয়েছে। যদিও তখন তাকে কেউ নরনারায়ণ মর্যাদা দিত না, বলতো নাড়ু। আর সে ডাকে সাড়া না দিয়ে উপায়ও ছিল না। ভারী কড়া শাসন ছিল বাড়ির। তো সেই নাড়ু নাম বহনকারী আমির বাবাটি যে তার মাকে কি বলতো, আপনি না তুমি, তা তো আর দেখা হয়ে ওঠেনি আমির বা আমার। প্রভু বলল, বাবা এই ভেজিটেবল স্যান্ডউইচটা খেয়ে দেখো। বাবলি এটা যা ফার্স্ট ক্লাস করে, ধরতে পারা যায় না ভেজিটেবল। কি সব যেন দাও এতে বাবলি। বাবলি হেসে উঠে বলে, আহা, বলে ফেলে সিক্রেটটি নষ্ট করি আর কি। চায়ের টেবিলে অথবা খাবার টেবিলে বিশেষ একটু সরসতা আনবার চেষ্টা করে এরা। বোঝা যায় চেষ্টাটা, যেটা আগে কখনো লক্ষ্য করেনি।
বোধহয় এটাই পাড়ার ফ্যাশন। আমিও ওদের চেষ্টায় যোগ দিই কখনো কখনো। যেমন এখন বললাম, ঠিকই তো, বলে ফেলবে কেন? পাকা রাঁধিয়েদের নিজস্ব কিছু সিক্রেট থাকে, সেটা থেকেই বিশেষ স্বাদ আসে। আমার ছেলেবেলায় আমার পিসি প্রায় আমাকে চুপি চুপি বলতেন, ওই ঘাট পুকুরের ধার থেকে 4টি আমরুল শাক তুলে আন দেখিনি, কাউকে দেখাবি না, খবরদার। এক চিলতে কলা পাতে মুড়ে নিয়ে আসবি। ও দিয়ে কি হয় পিসি? ইস, তোকে বলি আর তুই সবাইকে বলে বেড়া। বলবো না 3 সত্যি। আরে ধ্যাত, এত তুচ্ছ কারণে 3 সত্যি করতে নেই। ওই আমরুল পাতা ছেঁচে রস দিলে এক একটা বিন্নুতে আলাদা একটা তার হয়, বুঝলি? নুন ঝাল মশলার সঙ্গে ওই যে একটু টক ভাব আসে, তাতেই। আমার সঙ্গে পিসির ছিল একটা আলাদা আতাত, অথবা পিসির সঙ্গে আমার যে বাবা নেই, আর আমার মা আমার মামার বাড়িতে চলে যাওয়ার সময় আমায় নিয়ে যেতে পায়নি, এটা পিসিকে বিগলিত করে রেখেছিল। নিয়ে যায়নি নয়, নিয়ে যেতে পাইনি। সেটা আমি অল্প বয়সে বুঝে ফেলেছিলাম। হয়তো সবাই সেটা বুঝতো, তবু আমার জ্যাঠতুতো দাদা দিদিরা আমায় হেনস্থা করতে ইচ্ছে হলে বলতো, যার মা যাকে ফেলে রেখে বাপের বাড়ি গিয়ে বসে থাকে, সে আবার কথা বলতে এসেছে। এটা কি ওরা না বুঝে বলতো অবোধ বলে? তা মোটেই নয়। ওরা বুঝতে পারত ওই কথাটা আমার পক্ষে মর্মান্তিক কষ্টের আর অপমানের, তাই বলতো। এ এক ধরনের নিষ্ঠুর আমোদ। ওরা জানে আমি চেঁচিয়ে এই কথার প্রতিবাদ করতে পারবো না, কারণ একদিন বোধহয় আমি চেঁচিয়ে বলে উঠেছিলাম, নিয়ে যায়নি বই কি, মিথ্যুক কোথাকার, ঠাকুরদা তো যেতে দেননি। এর জন্য মেজো জ্যাঠার কাছে অনেক লাঞ্ছিত হতে হয়েছিল আমায়। মেজো জ্যাঠাই ছিলেন সারা সংসারে দণ্ডমুণ্ডের কর্তা। কী সূত্রে বা আইনের কোন ধারায় বলে তিনি এই অধিকারটি অর্জন করেছিলেন তা আমার জানা ছিল না। তবে এটা দেখা ছিল, বাড়িতে যে কেউ যে ধরনের অপরাধ করুক তাকে শাসানো হতো মেজোবাবুকে বলে দিচ্ছি রোশো, চলো মেজো জ্যাঠার কাছে। মেজোবাবু জানতে পারলে মজা টের পাবে, ইত্যাদি জোরালো ভাষায়। আমার অপরাধটি তো অত্যন্ত গর্হিত ছিল। হলই বা মাত্র 4 থেকে 5-এ পড়া ছেলে, তা বলে এত দুঃসাহস ক্ষমা করা যায়? স্পষ্ট ভাষায় ঠাকুরদার নামে দোষারোপ। এ ছেলে পরে আর এই জঙ্গিপুরের চৌধুরী বংশের ভব্যতা সভ্যতা শিক্ষা সহবতের ধার ধারবে, যদি না এই বেলা কঠোর শাস্তি দেওয়া যায়। কথায় বলে না, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। 4.5 বছর বয়সে কোনো জ্ঞান কতখানি অর্জন করা উচিত, সে জ্ঞান না থাকায় পদে পদে শাস্তি পাওয়া হতো। এমনই মুশকিল ঠিক কাটায় কাটায় আমার বয়সের কোনো ছেলে মেয়ে বাড়িতে ছিল না তখন। হয় আমার থেকে বড়, নয় আমার থেকে কিঞ্চিত ছোট। কাজেই আমার চোখের সামনে এমন কোনো আদর্শ শিশু ছিল না যাকে দেখে আমি কর্তব্য নির্ধারণ করতে পারি। 4.5 বছর বয়সটা অবশ্য এমন কিছু কম নয়। সেদিন হঠাৎ ঘুম ভেঙে চেঁচামেচি কান্নাকাটি শুনে এই আমি কেমন করে হতভম্ব হয়ে গিয়েছিলাম। তাছাড়া তার আগে জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার অকেশা নিয়ে আসেনি, সেদিন এসেছিল। তাই আমি তার কদিন পরই বুঝে ফেললাম আমার বাবা মাত্র 29 বছর বয়সে হঠাৎ রাত্রে ঘুমন্ত অবস্থায় হার্ট ফেল না কি যেন করে মারা গেছে। আর সেই সময় আমার মায়ের পেটে আমার একটা ভাই কিংবা বোন অন্ধকারের মধ্যে বাড়ছে। বাবা মারা যাওয়ায় কি আমার খুব কষ্ট হয়েছিল কি জানি, খুব কিনা বুঝতে পারিনি। বাড়ির একটা জানা চেনা লোক হঠাৎ উবে গেলে যে একটা কষ্ট হতেই পারে, তার বেশি হয়েছিল কিনা জানি না।
বাবার সঙ্গে আমার দেখা সাক্ষাৎই বা হতো কতটুকু। বাবা নাকি সেরেস্তানা কোথায় কি যেন কাজ করত, খুব সকালে বেরিয়ে যেত, আমি তখন ঘুমোতাম। আবার যখন দুপুরবেলা নাওয়া খাওয়া করতে বাড়ি ফিরত বাবা, তখন আমাকে দুপুরের খাওয়া সেরে অন্ধকার ঘরে ঘুমোতে যেতে হতো। এটা অবশ্য একা আমাকেই নয়, বাড়ির সবকটা ছেলেকেই। এটাই সে বাড়ির রীতি ছিল। যতদিন না স্কুলে ভর্তি হচ্ছ, ততদিন যে ছেলে সারা দুপুর ছাড়া গরুর মতো ঘুরে বেড়াবে, রোদ লাগাবে, ভাত গিলে উঠেই আবুজ খাবুজ খাবো, এসব চলবে না। আজে বাজে বাড়িতে ওসব চলে, এই চৌধুরী বাড়িতে নয়। অতএব 12টা বাজবার আগেই ছোটদের খাওয়ার পাট চুকিয়ে যোগু দাদার হেফাজতে ধরে দেওয়া হতো। নিচের তলায় একখানা মস্ত ঘর, তাতে মস্ত দুটো চৌকি পাতা। তার উপর বালক বাহিনীকে চড়িয়ে দিয়ে যোগুদা ঘরটাকে আটে কাঠে বন্ধ করে দিয়ে অন্ধকার করে ফেলে একখানা হাত পাখা নাড়াতো, আর খোনা খোনায় বলতো, হাউ মাউ খাও, মুনিশের গন্ধ পাও, যে ছেলেটা তাকিয়ে থাকে তার চোখ খুবলে খাও। সবাই জানি এটা যোগুদারি কারসাজি, তবু সেই ভর দুপুরে অন্ধকার ঘরে ওই খোনা গলার ঘোষণা আমাদের হাত পা হিম করে দিত, গায়ে কাটা ধরত, দাঁতে দাঁতে খিল। কারণ আরও একটা ব্যাপার, সেই কণ্ঠস্বর আবারও বলতো, অন্ধকারে আমার চোখে মানিক জ্বলে, দেখতে পাচ্ছি কে তাকাচ্ছিস। অতএব সারা দুপুর প্রাণপণে চোখের পাতা বুঝে পড়ে থেকে যম যন্ত্রণা ভোগ করা। হয়তো কদাচ ঘুম এসেও যেত, তবে বেশিরভাগ দিনই দাঁতে দাঁত দিয়ে পড়ে থেকে মিনিট গোনা, কখন 4টে বাজবে। 4টে বাজলে যোগুদা দরজা খুলে দিত। কিন্তু যোগুদা কি খাওয়া দাওয়া করতো না? করতো। এক সময় পাখা থামিয়ে বলতো, যে যেমন আছিস ঠিক তেমনি থাক, আমি আসছি, উঠবি তো এক নড়ে এসে চোখ খুবলে নেবে। আমার এক তুতো দাদা বলতো, এক নড়ে না কচু পোড়া, তুমি তো খোনা বলায় কথা বলো। যোগুদা বলতো, তাই বুঝি, তাহলে চোখ খুলে আর ওঠাউঠি করে দেখ কি হয়। চলে যেত দরজাটার বাইরে থেকে শেকল তুলে দিয়ে। সত্যি বলতে, যে যত দুঃসাহসী হোক, চোখ খুলতেও সাহস করতো না, টু শব্দটি করতেও নয়। শুধু অন্ধকারে পরস্পর ঠেলাঠেলি কুতোকুতি। চৌকিটার উপর মাদুরের মতো কি একটা পাতা থাকতো। যোগুদা বলতো শীতল পাটি, বাস এই পর্যন্তই। বালিশ টালিশের বালাই থাকতো না। স্বাস্থ্য রক্ষার জন্য দুপুরে ঘুম পাড়ানোর ব্যবস্থা আয়েসে করে তোলবার জন্য তো আর নয়। কিন্তু আশ্চর্য, এই বিধি কেবলমাত্র ছেলেদের জন্যই। মেয়েগুলোর জন্য স্বাস্থ্য রক্ষা ব্যবস্থার কথা চিন্তার মধ্যে ছিল না কারো। মেয়েগুলো খেতে পেত বেলায়, তারপর মা, খুড়ি, জেঠি, পিসিদের সঙ্গে সঙ্গে ঘুরে তাদের গজালিগুলো উপভোগ করত। এবং কেউ কেউ কেটে পড়ে মনের সুখে কাঁচা আম ছ্যাঁচার চটজলদি আচার, কেউ কেউ চোরাই করা কুল তেঁতুলের আচার দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খেত। সখীদের সঙ্গে পাকা পাকা কথা বলতো, অথবা পুতুলের বাক্স খুলে পুতুল খেলতো। একটু বড় হওয়ায় অবশ্য মাঝে মাঝেই ধরে বসে কাঁথা সেলাই, চটের আসন মোনা, কার্পেটে ছবি তোলা ইত্যাদি শিক্ষা দেবার চেষ্টা চলত। বলা হতো, পরের ঘরে যেতে হবে না। আমাদের কিন্তু খুব হিংসে হতো ওই মেয়েগুলোর উপর। ওদের কি মজা, দুপুরে ঘুমের সাধনা করতে হয় না। এ বাড়িতে স্কুলে ভর্তি হওয়ায় রেওয়াজ ছিল একটু বড় বয়সেই। হাতে খড়ির পর বেশ কিছুদিন বাড়িতে বিদ্যা চর্চা করানো হতো। সে চর্চার ভার ন্যস্ত ছিল গোপাল পণ্ডিত মহাশয়ের ওপর। তিনি সকাল সন্ধ্যে দুবেলা একবার করে আসতেন এবং বাড়ির সবকটা ছেলেকে ঠাকুর দালানের সামনের দালানে পাঠ চর্চা করাতেন। নামতা মুখস্থ, হাতের লেখা পাকানো, বানান শিক্ষা সবই একধারে তিনিই ম্যানেজ করতেন।
গোটা 10-12 ছেলের। প্রভাতের বাতাস মুখর হয়ে উঠত কোরাস গানে। 1 কড়া পোয়া গন্ডা, 2 কড়া আধা গন্ডা, 3 কড়া 1.25 গন্ডা, 4 কড়া 1 গন্ডা। এই গন্ডা পড়বার পাঠটি আমার বড় প্রিয় ছিল, না পড়লেও চলে। এক্ষেত্রেও মেয়েদের আসরে এসে বসার সুযোগ ছিল না। অবশ্যই এটাও হিংসা উদ্রেককারী। ভাবতাম মেয়ে হয়ে জন্মালে কি মজা। এই মজার সূত্রেই আমার সেই ছোট বোনটা, হ্যাঁ, ছোট বোনের কথাটা আমার শোনা কথাও তো পরে স্মৃতিকথা হয়ে যায়, তাই না? আমার বাবা মারা যাবার সময় আমার মার পেটের মধ্যে যে বাচ্চাটা ছিল সে জন্মালো মেয়ে হয়ে। এমনিতেই অজাত শিশুটা সম্পর্কে বাড়ি শুদ্ধ সকলের মধ্যে গড়ে উঠেছিল একটা বিজাতীয় হিংস্র আক্রোশ। অনবরত সকলের মুখে মুখে এই কথাটা ফিরত। কি কালসূত্রই গর্ভে এসে অধিষ্ঠান করেছে ভগবানই জানেন। জন্মের আগেই বাপটাকে একেবারে আস্ত গিলে খেল। এরপর জন্মের পর আবার সংসারে কি সর্বনাশ করে দেখো। তবু তখনও কেউ জানত না সেই অজাত অদৃশ্য প্রাণীটা কোন শ্রেণীতে পড়বে। জানে না হয়তো ছেলে হয়ে জন্মালে এবং সংসারের চটজলতি তেমন কোনো সর্বনাশ না ঘটিয়ে বসলে ক্রমশ তাকে ক্ষমতার যোগ্য করে নেওয়া হতো। কিন্তু তার দুর্ভাগ্য, জন্মালো মেয়ে হয়ে। একেই তো আমাদের ছেলেবেলায় দেখেছি মেয়ে হয়ে জন্মানোটাই যেন কেমন অপরাধ। এমনকি সদ্যজাত শিশুটি কী জাতের তা উল্লেখ হওয়া মাত্রই সে মায়ের প্রতিক্রিয়া হয়তো 2 রকমের। তখন তো আর ছেলে মেয়েরা হাসপাতালে জন্মাতে যেত না। আতুরঘর নামের একটা জায়গা নির্দিষ্ট থাকতো বাড়িতে ওই অজাতদের ভূমিষ্ঠ হবার জন্য। ভূমিষ্ঠ হওয়া মাত্রই পৃথিবীতে এসে পড়ে হতভম্ব হয়ে যাওয়া প্রাণীটা চেঁচিয়ে কেঁদে উঠবে, এটা অবধারিত। সে চিৎকার শুনে আতুরঘরের উদ্দেশ্যে প্রশ্নবাণ নিক্ষেপ হবে, কি হলো, কি হলো? আতুরে ধাই যদি গলা তুলে বলে, এই ধাই মাগের জন্য পেতলের ঘড়া বার করুন, সোনার নদ বার করুন, অমনি সারা বাড়িতে একটা আহ্লাদের ঢেউ বয়ে যেত। নিশ্চিত যে সেই আহ্লাদের ঢেউটি সদ্য প্রসূতকে শত কষ্টের মধ্যে জীবনী শক্তি দান করত। আর যদি সেই ধাই খ্যানখিনিয়ে বলতো, হয়েছে আর কি, মাটির ঢিপি, বাপ এখন থেকে কোমরের জোর ধরুন, তাহলে পুরো বাড়ি শুদ্ধ সকলের মুখ অন্ধকার হয়ে যেত। অবশ্যই সে অন্ধকারের ছায়া সত্য প্রসূতির বুকটা অন্ধকার করে দিত। কিন্তু আমার সেই ছোট বোনটি কে জঙ্গিপুরে চৌধুরী বাড়ির গোয়ালের পাশের আতুরঘরটা জন্মাতে পেরেছিল? না, সে ভাগ্য তার হয়নি। সে জন্মেছিল আজিমগঞ্জে, তার মামার বাড়িতে। তা সেটা কিন্তু আশ্চর্য নয়। প্রথম দ্বিতীয় সন্তানদের মামার বাড়িতে জন্মানোটাই তো বিধি ছিল। আমিও নাকি মামার বাড়িতে জন্মেছিলাম, কিন্তু প্রতিপালিত হয়েছিলাম কি এখানে? তা হয়নি। আমাকে খুব আদরে গৌরবে এখানে নিয়ে আসা হয়েছিল জন্মের কিছুকাল পরে। নামকরণ উৎসবে নাম রাখা হয়েছিল গালভরা নামটা। তবে আমার সেই ছোট বোনটা, তাকে আর আনা হয়নি। সে সেখানেই মায়ের সঙ্গে রয়ে গিয়েছিল। শুধু এখান থেকে তার নামকরণ হয়েছিল রাক্ষসী। জানি না তার আর কোনো নাম ছিল কিনা। তবে এ বাড়িতে তার নাম উল্লেখের দরকার হলে ওই রাক্ষসী শব্দটি করা হতো। আর মাঝে মাঝে ঠাকুমা, মেজ জ্যাঠা আর বড় জেঠির মুখে এও শোনা যেত সর্বনাশী, কালনাগিনী, বাপখাগি। তাকে কেউ চোখে দেখেনি, তবু এসব নামকরণ হতে থাকতো। আমিও তাকে দেখেছি অনেক বড় বয়সে, যখন নিজে চড়তে শিখে হঠাৎ একদিন বাড়িতে কাউকে না জানিয়ে চলে গিয়েছিলাম আজিমগঞ্জে। সেই 4.5 বছর বয়স থেকে 14 বছর বয়স পর্যন্ত
মাকে একবার দেখার জন্য আমার মধ্যে কি আকুলতাই ছিল, কিন্তু কে আমাকে নিয়ে যাবে, আর কোন সাহসেই বা নিয়ে যাবে? যদি যা মাত্রই সেই বাপ খাগির সর্বনাশী ভাইটাকেও চিবিয়ে খেয়ে ফেলে, সে কি আর মেয়ে? সে তো বিষকন্যা। তা আমি নিজে যাওয়ার পর আচ্ছা, সে কথা থাক। একদা যে সে একটা গর্হিত কথা বলে ফেলার মহাপাতকে মেজ জ্যাঠার কাছে লাঞ্ছিত হতে হয়েছিল, তার করুণ সর্বস্ব দৃশ্যটা আমার দূরবীনের কাছে এত স্পষ্ট ধরা আছে, মনে পড়লেই স্পষ্ট দেখতে পাই। বাড়ির বাইরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে, আর বাড়ির মধ্যে সামনের দালানে দাঁড়িয়ে একগোছা মানুষ। তার মধ্যে প্রধান হচ্ছেন আমার পিতামহ জগৎনারায়ণ চৌধুরী, আশেপাশে তার সম্প্রদায়, আর তার সামনে অপরাধীর বেশে মাথা হেট করে দাঁড়িয়ে আজিমগঞ্জের সর্বেশ্বর রায়, আমার বড় মামা। বড় মামা বটে, তবে বয়সে এমন কিছু ভারিক্কি নয়, নিতান্তই তরুণ। তারই পেছনের দিকে আপাদমস্তক একখানা সাদা চাদরে মোড়া একটি মূর্তি। সেই আবৃত দেহটির মধ্যে প্রাণের স্পন্দন আছে কিনা তাও বোঝা যাচ্ছে না, যেন একটা জড় বস্তু। তবু সেই 4.5 বছরের ছেলেটা বুঝতে পেরেছিল এই অদ্ভুত দৃশ্যটি তার মা। সে মায়ের ঘোমটার লাল পাড়টি মুছে যাওয়ার কপালের ওপর সর্বদা এঁকে থাকা মস্ত বড় লাল রঙের টিপটা ছেলেটার কাছে ভীতিকর করে তুলেছিল মা নামের শব্দটাই। সাধ্যপক্ষে ছেলেটা কদিন থেকে সেই অপরিচিতার দিকেও ঘেঁষেনি। তবু বড় মামা মৃদু গলায় বললেন, এতটুকু শিশু মাকে ছেড়ে থাকতে পারবে? পিতামহ পাথুরে গলায় বললেন, পারতে হবে, বাপকে ছেড়েও তো থাকতে হচ্ছে। কথাটা আচমকা শিউরে ওঠার পক্ষে যথেষ্ট। তবু সেই সর্বেশ্বর রায় স্থির হয়ে থাকলেন। কিন্তু টুনি, ওর এই মহাপ্রাণের অবস্থায় ছেলেটাকে ছেড়ে থাকা? পিতামহ আর পাথুরে গলায় বললেন, ছেড়ে থাকতে পারবে না? ওহে বেহাইয়ের পো, বলি পারা না পারা বলে কোনো কথা সত্যিই সংসারে আছে নাকি? নাড়ুর ঠাকুমা থাকতে পারছে না, হঠাৎ কর্পূরের মতো উপে যাওয়া কোলের ছেলেটাকে চিতায় তুলে দিয়ে এসো? না পারা ওটা কোনো কথাই নয়। তোমার ভগিনী তো শীঘ্রই আবার কোলে একটি পাবেন, তাকে নিয়েই নাড়াচাড়া করে কেটে যাবে। নাড়ু যাবে না, নাড়ু এখানেই থাকবে। নাড়ুকে আমি এই বংশের উপযুক্ত করে তুলব। হঠাৎ সেই সাদা চাদরে মোড়া জড়বস্তুটা একটু নড়ে উঠল। তার মধ্যে থেকে অস্ফুট একটা আওয়াজ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে পিতামহ বলে উঠল, সর্বেশ্বর, আর কাল বিলম্বের প্রয়োজন নেই, গাড়িটা অনেকক্ষণ অপেক্ষা করছে। আমি চাই না নাড়ুর সামনে একটা নাটক হোক। বড় মামাও সঙ্গে সঙ্গে ঠিক আছে বলে হেঁট হয়ে আমার পিতামহকে একটি প্রণাম করে পুটলিটার কাছে এসে শুধু বললেন, চল। বাস, সেই আওয়াজ আর দ্বিতীয়বার উচ্চারিত হলো না। নিঃশব্দে সর্বেশ্বর রায়ের পিছু পিছু এগিয়ে গেল সেই সাদা পুটলিটা। আর তখনই পিতামহ একটু ক্ষোভ আর ধিক্কারের গলায় বলে উঠলেন, আমার ধারণা ছিল যজ্ঞেশ্বর রায় নিজেই আসবেন তার সদ্য বিধবা কন্যাকে নিজ গৃহে নিয়ে যেতে। দেখছি ধারণাটি ভুল। সদ্য বিধবা এবং অন্তঃসত্ত্বা কন্যাকে নিয়ে যেতে একটা দাসীর সঙ্গে একটি বালককে পাঠিয়ে নিশ্চিত হয়েছেন। ভালো, যার যেমন বিবেচনা। বড় মামা বোধহয় এই অভিযোগের জন্য প্রস্তুত ছিলেন না, তাই মুখটা ফিরিয়ে আস্তে অথচ দৃঢ়ভাবে বললেন, আগেই তো জানিয়েছি বাবা শয্যাশায়ী, হঠাৎ পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে মাসাবতী বিছানায়। পিতামহ কি এতে লজ্জিত হলেন? না, তা হলেন না। তিনি সেই রকম কেমন একটা শ্লেষহীন গলায় বললেন, ভাগ্যবানের বোঝা ভগবান বয়।
কোমরের হাড় ভাঙলে শয্যাশায়ী হয়ে পড়ে থাকবার একটা অধিকার থাকে, কিন্তু পাঁজরের হাড় ভাঙলে না, তার জন্য শয্যাশায়ী হওয়ার অধিকার থাকে না। তা থাক, যজ্ঞেশ্বর রায়কে নিজ মুখে জানানো সম্ভব হলো না, তার প্রতিনিধিকে জানিয়ে দিই। ওই গর্ভস্থ প্রাণীটা যদি এই বংশের ধারা রক্ষায় কোনো সহায়তা করতে পারে, তবেই তার মায়ের আবার এই বাড়িতে ফিরে আসা ঠাঁই হবে। নচেত মনে রাখবেন, আর ফেরা হবে না, একদম ঢাকি শুদ্ধ বিসর্জন। দুটো অলক্ষণে রাক্ষসী কন্যাকে সংসারে স্থান দেবার সাহস আমার নেই। এই কথাগুলি জগৎনারায়ণ চৌধুরী তার কনিষ্ঠ বৈবাহিক পুত্রের জন্য তুলে রেখেছিল, অথচ প্রথমে কিছু বলেনি। সর্বেশ্বর রায়ের সঙ্গে আতিথ্য করেছেন এবং নিঃশঙ্ক সেই মানুষটার মন যতই খারাপ থাকুক, আগের মতোই বোনের শ্বশুর বাড়িতে স্নানাহার করেছেন। তবে অবশ্য এবারে দ্বিতীয় আদরণীয় কুটুম্বের সমাদরটি জোটেনি, তা তিনি হয়তো সেটা প্রত্যাশাও করেননি। কিন্তু এখন এই অপ্রত্যাশিত একটা নির্মম আঘাতে তিনি যেন দিশেহারে হয়ে গেলেন প্রথমটা। তারপর হঠাৎ হয়তো বয়সের দুঃসাহসী জগৎনারায়ণ চৌধুরীর মুখের সামনে দাঁড়িয়ে বললেন, যে জন্মায়নি তাকে রাক্ষসী বলতে ইচ্ছা হয় বলবেন, কিন্তু যে মেয়ে আজ 7-8 বছর আপনার সংসার করেছে, আপনার পুত্রের মা হয়েছে, সে হঠাৎ। পিতামহ তীব্র গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এ নিয়ে আমি তোমার মতো একটা অর্বাচীনের সঙ্গে তর্ক করতে চাই না সর্বেশ্বর। আমার স্পষ্ট কথাটি জানিয়ে রাখলাম, নাড়ু আমার মৃত পুত্রের স্মৃতি, এই চৌধুরী বংশের একজন, অতএব তার উপরে আর কারো দাবি থাকতে পারে না, এবং অবাঞ্ছিত কাউকে সংসারে ঠাঁই দেওয়ার ইচ্ছেও রাখি না। আর কার কি হয় জানি না, কিন্তু এই নারায়ণ চৌধুরীর জীবনে এই ঘটনাটি বারবার ঘটে এসেছে। একে কি অলৌকিক বলা হবে? ব্যাপারটা এই, সেই নাড়ু বছর 5 কাছাকাছি একটা ছেলের সামনে একদা কোনো এক সময়ের তার অবদ্ধ যেসব ঘটনা ঘটেছে এবং তার দুর্বোধ্য যেসব কথা উচ্চারিত হয়েছে, নারায়ণ চৌধুরী সেগুলো পরে সব জেনে ফেলেছে, বুঝে ফেলেছে, এমনকি লাইন বাই লাইন মনেও রেখেছে। এইসব কথা কি করে জেনে ফেলতে পেরেছে নাড়ু পরে নরনারায়ণ হয়ে ওঠার পরে? সে হয়ে ওঠার প্রথম বোধ হয় স্কুলের খাতায়। 5 বছর বয়সে নাড়ুর হাতে খড়ি দেওয়া হয়নি, পিতৃবিয়োগের বছর বলে হাতে খড়ি দেওয়া হয় 7 বছর বয়সে, এবং তখনই স্কুলে ভর্তি করা হয়। কিন্তু নাড়ু ইত্যবসরে তার জেঠুতো দাদার পড়া শুনে শুনে তার বইগুলো টেনে নিয়ে গড়গড়িয়ে সব কিছু পড়তে শিখে ফেলেছে নামতা, এবং যুক্তাক্ষরে ঠক্কর খাচ্ছে না। সে তখন থেকেই নাড়ুর চোখের সামনে যেন অন্য একটি জগৎ খুলে গেছে। নাড়ু অনেকদিন আগের দেখা দৃশ্য আর অনেকদিন আগের শোনা কথাগুলোর মানে বুঝে ফেলেছে। যা কিছু দুর্বোধ্য ছিল তা দিব্যি বোধ হয়ে উঠেছে। তাই সেদিনকার কথা তার সব মনে গাঁথা ছিল চিরদিনের মতো। বড় মামার সেই নিরুপায় ক্ষোভের জ্বলন্ত দৃষ্টিটাই তাকে তখন থেকে সেই বড় মামাকে মনে মনে ভালোবাসতে শিখিয়েছে, আপনজন ভাবতে শিখিয়েছে। সেই দৃষ্টির অর্থ তার কাছে ধরা পড়েছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার ওই নাড়ু অথবা নরনারায়ণের কাছে চির দুর্বোধ্যই রয়ে গেছিল, যে তার পিতামহ জগৎনারায়ণ চৌধুরী। হ্যাঁ, সত্যি আমি কোনোদিন আমার পিতামহকে বুঝে উঠতে পারিনি। যদিও ছেলেবেলা থেকেই সংসার সদস্যদের চরিত্র পাঠ ছিল আমার, বলতে পারা যায় সহজাত ক্ষমতা, কিন্তু ওই জগৎনারায়ণ চৌধুরীর চরিত্রটি আমার কাছে ছিল একেবারে ধাঁধার মতো। ওই গৌরকান্তি দীর্ঘদেহী সৌম্যদর্শন বৃদ্ধ ব্রাহ্মণটি কি অনায়াসে অবলীলায় নিয়তির মতোই নির্মম হতে পারতেন কি কঠোর কটুভাষী,
তা চোখে না দেখলে বুঝবার নয়। হঠাৎ হঠাৎ মনে হতো মানুষকে অপমান করতে পারাটাই বুঝেছিল তার চিত্তের বিলাস। মানুষকে মানুষ বলে গণ্য না করাটাই ছিল তার দাম্ভিক চরিত্রের একটা বিশেষ চরিতার্থতা। আর মেয়ে মানুষ, তাদের বোধ হয় বেড়াল কুকুরের থেকে বিশেষ কিছু উচ্চপদ দিতেন না। এমনকি পিতামহী সম্পর্কেও সে একই মনোভাব। মেয়ে মানুষ যেন একটা ঘৃণ্য জীব। নেহাত তাদের বাদ দিয়ে সংসার করা যায় না বলেই ধারে কাছে তাদের উপস্থিতি সহ্য করতে যাওয়া। প্রতিটি কথায় তাদের সম্পর্কে কি অপরিসীম তুচ্ছ তাচ্ছিল্যের ভাব জগৎনারায়ণের। শুধু কি মেয়ে মানুষই, বাড়ির শিশুগুলি, সেও যেন তার কাছে নরকের কীট তুল্য। তাদের ছায়া স্পর্শেও বুঝি তার সুচিতার পবিত্রতা ঘায়েল হয়ে যাবে। ছোট ছেলে মেয়েরা হুড়ুহুড়ি করে খেলছে, কি হিহি করে হাসছে, ও দেখতে পেলে তার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যেত। অবশ্য দেখতে পাওয়াটা দৈবাতই হতো। পিতামহ যতক্ষণ বাড়িতে থাকতেন আমরা ছোটরা হাঁটতাম পা টিপে টিপে, কথা কইতাম ঠোঁটে আঙুল দিয়ে, এবং তার সামনে কোনো কিছু খেতে বাধ্য হলে সেই খাওয়াটা হতো একদম নিঃশব্দে। আমরা তার সন্ততি কোলেরা কখনো দেহে তার স্নেহ কর স্পর্শ পেয়েছি বলে মনে পড়ে না। অথচ তিনি প্রতিদিন সকালে পুজো সেরে উঠেই গোয়ালের ধারে গিয়ে এক একটি গাভী আর তাদের বৎসদের তারই দেওয়া নামটি ধরে ডেকে ডেকে গোয়াল থেকে বের করে তাদের গায়ে হাত বুলোতেন। তখন দেখে মনে হতো শুধু চোখ দুটোতেই নয়, যেন তার সর্বাঙ্গ দিয়ে স্নেহ সুধারা ঝরে পড়ছে। কি কোমল আর স্নিগ্ধ সেই মুখ। এক একদিন গরুদের জন্য বরাদ্দ থাকতো হারানের দোকানের গরম গরম জিলিপি। জানি না সেই দিনগুলো পঞ্জিকায় গোসেবার জন্য বিশেষভাবে পুণ্যদিন হিসেবে চিহ্নিত থাকতো কিনা। তবে দেখা যেত মাঝে মাঝেই হারানের দোকানের বাচ্চা চাকর ন্যাপলা একটা বড় চুপড়ি করে এক চুপড়ি রসে টসটসে জিলিপি নিয়ে আসতো, আর পিতামহ নিজের হাতে সেগুলো গরু এবং তস্য বাছুরদের মুখে ধরে ধরে খাওয়াতেন। আমার এক তুতো দাদা আড়ালে হিহি করে হেসে বলতো, আমরা যদি গরু বাছুর হতুম রে, আহা, তা আমরা কি আর জিলিপি খেতে পেতাম না? সে কথা বললে সত্যের অপলাপ হবে, আমরাও পেতাম মাঝে মাঝে। তবে সেটা আসতো ব্যবস্থা হিসেবে, প্রসাদী নাড়ুর বদলে। হয়তো সেই নাড়ুর ঘাটতি ঘটতো কোনোদিন। সেদিন আমরা মুড়ি মুরগির সঙ্গে জিলিপি খেতাম। তবে কি আর গোবৎস রাঙি বুধি সুন্দরীর মতো গোছা গোছা? আমাদের গোনা গুনতি।